চক্রবুহ্য বা পদ্মবুহ্য হলো সামরিক গঠন যা শত্রুদের ঘিরে ফেলার জন্য ব্যবহৃত হয়। হিন্দু ধর্মীয় ও ঐতিহাসিক প্রামাণ্য ভিত্তিক এই মহাযুদ্ধ কিন্তু মহাভারতে চিত্রিত। আমরা এই চক্রবুহ্য কথাটি একমাত্র মহাভারতে খুব ভালোভাবে জানতে বা বুঝতে পারি। কিন্তু এই চক্রবুহ্য কী এবং কিভাবে গঠন করা হতো এই চক্রবুহ্যের, এবং এই চক্রবুহ্যে কিন্তু প্রবেশ করেছিলেন অর্জুন পুত্র অভিমন্যু, কিন্তু বের হতে পারেননি। তাই কর্ণের হাতে প্রাণ গেছিল অভিমন্যুর খুব কম বয়সে। কিন্তু এই চক্রবুহ্যের গঠন কিভাবে করা হয় এবং কেন শত্রুকে পুরোপুরিভাবে ঘিরে ফেলার জন্য এই চক্রবুহ্য গঠন করতে হয়, এই সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, গোপাল কথা চ্যানেলে আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত। আজকে জানবো চক্রবুহ্য বা পদ্মবুহ্যের গঠন। আসলে এই চক্রবুহ্য বা পদ্মবুহ্য হলো বহু স্তরযুক্ত প্রতিরক্ষামূলক গঠন, যা উপরের থেকে দেখলে ঠিক যেন প্রস্ফুটিত পদ্মের মতো দেখতে মনে হয়। প্রত্যেকটি অন্তর্বর্তী অবস্থানে যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ক্রমবর্ধমান কঠিন অবস্থানে অবস্থান করে। এই গঠনটি কুরুক্ষেত্র যুদ্ধে দ্রোণাচার্য দ্বারা ব্যবহৃত হয়েছিল, যিনি ভীষ্ম পিতামহের পতনের পর কৌরব সেনাবাহিনীর সর্বাধিনায়ক হয়েছিলেন। কৌরব ও পাণ্ডবরা একইভাবে বিভিন্ন সামরিক গঠনের অধ্যয়ন করেছিলেন। মহাভারতে বর্ণিত যুদ্ধের আকারে শক্তিশালী যোদ্ধাদের এমন অবস্থানে স্থাপন করা গুরুত্বপূর্ণ ছিল যেখানে তারা বিরোধী শক্তিকে সর্বাধিক ক্ষতি করতে পারবে বা তাদের নিজের পক্ষকে রক্ষা করতে পারবে। এই সামরিক কৌশল অনুসারে যুদ্ধের সময় নির্দিষ্ট স্থির বস্তু বা চলমান বস্তু বা ব্যক্তিকে বন্দী বা বেষ্টিত করে সম্পূর্ণরূপে সুরক্ষিত করা যেতে পারে। গঠনটি শুরু হয় দুইজন সৈন্যকে পিছনের দিকে দাঁড়ানোর মাধ্যমে। এই ধরনের অনন্য সৈন্যদের সাথে 3 হাত দূরত্বে দাঁড়িয়ে 7টি বৃত্ত তৈরি করে এবং শেষ পর্যন্ত যেখানে বন্দী ব্যক্তি বা বস্তুকে রাখা হবে সেই স্থানটি। চক্রবুহ্য গঠনের জন্য সেনাপতিকে সৈন্যদের চিহ্নিত করতে হবে যারা এই গঠন করবে। মোতায়েন করা সৈন্যের সংখ্যা এবং চক্রবুহ্যের আকার গণনা করা হয় প্রতিরোধের অনুমান অনুযায়ী। একবার টানা হলে অগ্রণী সৈন্যরা প্রতিপক্ষের উভয় পাশে এসে ধরা দেয়, সংক্ষিপ্তভাবে জড়িত হয় এবং তারপর অগ্রসর হয়। তাদের স্থান উভয় দিকের পরবর্তী সৈন্যরা গ্রহণ করে, যারা আবার প্রতিপক্ষকে সংক্ষিপ্তভাবে নিযুক্ত করে এবং তারপরে অগ্রসর হয়। বন্ধুরা, অভিমন্যু খুব অল্প বয়সেই এই চক্রবুহ্যে ঢোকার নিয়ম তো জানতো, কিন্তু বেরোনোর নিয়ম জানতো না, এবং তার পিছনেও কাহিনী রয়েছে। আসলে অর্জুনের স্ত্রী সুভদ্রারই পুত্র ছিলেন অভিমন্যু। অর্জুন স্ত্রী সুভদ্রা এবং কৃষ্ণের বোন সুভদ্রা যখন গর্ভবতী ছিলেন, তখন ঋষি বেদব্যাস চক্রবুহ্যে গর্ভে অবস্থান করা অভিমন্যু সমস্ত ঘটনা, অর্থাৎ চক্রবুহ্যে প্রবেশ করার ঘটনা জানতে পারলেও, শিখতে পারলেও বেরোনোর পদ্ধতি কিন্তু জানতে বা শিখতে পারেননি। ঠিক সেই কারণেই অভিমন্যু যে প্রবেশ করতে পারলেও বেরোতে পারেননি, এবং এমতো অবস্থায় তার প্রতিপক্ষ কৌরবরা সেই সুযোগ নিয়েই কর্ণের দ্বারা অভিমন্যুকে হত্যা করিয়েছিলেন, এবং কর্ণ অভিমন্যুকে হত্যা করেছিল নির্মমভাবে, একটি কম বয়সী ছেলেকে। তবে এক্ষেত্রে অভিমন্যুর পূর্বজন্মের কিছু কাহিনীও বর্ণিত আছে। আসলে পূর্বজন্মে অভিমন্যু এক রাক্ষস ছিলেন, তার উদ্ধার প্রয়োজন ছিল। এছাড়া আরও একটি মত অনুযায়ী চন্দ্রের পুত্র ছিলেন অভিমন্যু, অর্থাৎ অভিমন্যু পূর্বজন্মে চন্দ্রদেবের পুত্র ছিলেন, এবং চন্দ্রদেব যখন তার অংশকে পৃথিবীতে পাঠান তখন বলেই দিয়েছিলেন যে তিনি খুব বেশি দিন তার পুত্রকে ছেড়ে থাকতে পারবেন না। ঠিক সেই কারণেই খুব অল্প বয়সে অভিমন্যুর মৃত্যু হয় এবং তিনি পুনরায় তার আসল পিতা চন্দ্রদেবের কাছে ফিরে যান। এবং এইভাবেই নানান মিথ কিন্তু প্রচলিত আছে অভিমন্যু সম্পর্কে। কিন্তু সবথেকে বড় কথা হলো যে অভিমন্যু চক্রবুহ্যের ভেতরে বীরগতি প্রাপ্ত হয়েছিলেন। এখানে মৃত্যু বলবো না, বীরগতিই বলা চলে। তো বন্ধুরা, আজকে আপনারা জানলেন যে চক্রবুহ্যের গঠন বিন্যাস এবং কেন অভিমন্যু চক্রবুহ্যে প্রবেশ করে আর বেরোতে পারল না। অনেক বিজ্ঞ পণ্ডিত আছেন বা অনেক যারা মহাভারত রামায়ণ পড়েন তারা তো এই ঘটনা জানেনই, কিন্তু আমার ভিডিও আজকে তাদের জন্য যারা একেবারে টিনেজার, যারা এই সম্পর্কে জানতে চান বা চক্রবুহ্য
বা মহাভারত সম্পর্কিত বিভিন্ন জিনিস জানতে বা শিখতে চান, একদম কম বয়সী বালকরা, তাদের জন্য আজকে আমার এই ভিডিও উপস্থাপনা। যদি ভিডিওটা ভালো লাগে রোজগারের মতো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, জয় শ্রীকৃষ্ণ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন গোপাল কথা চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও দেখার। এবং বন্ধুরা, আমি মেম্বারশিপ আমার চ্যানেলের যদি নিতে চান তাহলে সাবস্ক্রাইবারের পাশে জয়েন বাটন আছে, সেই জয়েন বাটনে ক্লিক করে ন্যূনতম কিছু অ্যামাউন্ট দিয়ে আপনারা মেম্বারশিপ পেতে পারেন। এই মেম্বারশিপের মাধ্যমে আপনারা পাবেন আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর, এবং আমার কোনো ভিডিও ইউটিউবে পাবলিশ হলে সেই মেম্বারদের কাছে নোটিফিকেশান কিন্তু সবার আগে যাবে এবং কোনো ভিডিওই আপনারা মিস করতে পারবেন না। এভাবে আপনারা কিন্তু গোপাল কথা চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারবেন। যদি কেউ এই মেম্বারশিপ গ্রহণ করতে চান তাহলে জয়েন বাটনে ক্লিক করবেন এবং গোপাল কথা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, নিত্যদিনের মতো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আরও একদিন পর চলে আসবো নতুন কোনো তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুকর্ম করবেন এবং শ্রীমদ্ ভাগবত চিন্তন করবেন। আজ এখানেই বিদায় নিলাম। রাধে রাধে।